আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ফিউজের বিশেষ বুলেটিনে। আপনাদের সঙ্গে আছি আমি সুরভি দিবা। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল গতকাল থেকে তেহরানে হামলার মাত্রা আরও বাড়িয়েছে। সর্বশেষ হামলায় লক্ষ্যবস্তু করা হয়েছে শতবর্ষী একটি চিকিৎসা গবেষণা কেন্দ্র, রাজধানীর কাছাকাছি একটি গুরুত্বপূর্ণ সেতু এবং কয়েকটি ইস্পাত কারখানা। এই হামলার আগে ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন, প্রয়োজনে ইরানকে স্টোন এজে ফিরিয়ে দেওয়ার মতো বোমা হামলা চালানো হবে। এরপরই ইরানের সামরিক বাহিনী কঠোর প্রতিক্রিয়া জানিয়ে ঘোষণা করে, শত্রুপক্ষকে অপমান ও আত্মসমর্পণে বাধ্য না করা পর্যন্ত যুদ্ধ থামবে না। একই সঙ্গে তারা সম্ভাব্য মার্কিন স্থল অভিযানের বিরুদ্ধেও সতর্কবার্তা দিয়েছে এবং জানায় যে কোনো স্থল অনুপ্রবেশের জবাব হবে ব্যাপক প্রতিরোধের মাধ্যমে। এদিকে ইসরায়েলি ডিফেন্স ফোর্স আইডিএফ দাবি করেছে, গত 24 ঘন্টায় তারা হিজবুল্লাহর 40 জনের বেশি সদস্যকে হত্যা করেছে। তবে হিজবুল্লাহ পাল্টা জানায় তারা দক্ষিণ লেবানন এবং উত্তর ইসরায়েলের বিভিন্ন স্থানে একাধিক হামলা চালিয়েছে। এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে লেবাননের প্রধানমন্ত্রী নওয়াফ সালাম বলেছেন, দেশের পরিস্থিতি এখন অত্যন্ত সংকটজনক এবং যে কোনো মুহূর্তে বড় ধরনের আঞ্চলিক বিস্ফোরণ ঘটতে পারে। চলমান সংঘাতে গত 28 ফেব্রুয়ারি থেকে ইরান জুড়ে যুক্তরাষ্ট্র ইসরায়েলি হামলায় অন্তত 2076 জন নিহত এবং 26,500 জন আহত হয়েছেন বলে বিভিন্ন আঞ্চলিক সূত্রে উল্লেখ করা হচ্ছে। পরিস্থিতি দ্রুত বদলাচ্ছে এবং মধ্যপ্রাচ্যে নতুন করে বড় আকারের সংঘাতের আশঙ্কা ক্রমেই বাড়ছে। ইরানের বিরুদ্ধে যুদ্ধের ফলাফলে অধিকাংশ ইসরায়েলি হতাশ। ইনস্টিটিউট ফর ন্যামনার সিকিউরিটি স্টাডিজ পরিচালিত সাম্প্রতিক এক জরিপে দখলকৃত ভূখণ্ডে যুদ্ধ পরিস্থিতি নিয়ে জনমতের মধ্যে উল্লেখযোগ্য পরিবর্তনের ইঙ্গিত পাওয়া গেছে। জরিপ অনুযায়ী ইসরায়েলের সাধারণ জনগণের একটি বড় অংশ এখন আর মনে করছে না যে চলমান সংঘাতের মাধ্যমে ইরানের উপর আগের মতো বড় ধরনের কৌশলগত ক্ষতি আরোপ করা সম্ভব হবে। যুদ্ধের প্রথম দিকে যেখানে 69% উত্তরদাতা ধারণা করছিলেন যে ইরান বড় ধরনের ক্ষতির মুখে পড়বে, এখন সেই সংখ্যা কমে দাঁড়িয়েছে 43.5%। একই প্রবণতা দেখা গেছে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে মূল্যায়নেও। শুরুতে 62.5% মনে করেছিল যে পারমাণবিক প্রকল্পে গুরুতর আঘাত লাগবে, বর্তমানে সেই হার নেমে এসেছে 48%। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সক্ষমতা নিয়ে ধারণাতেও পতন স্পষ্ট। প্রথম দিকে 73% উত্তরদাতা উল্লেখযোগ্য ক্ষতির কথা বললেও এখন তা 58.5% নেমেছে। একই সঙ্গে সামরিক অভিযান চালিয়ে গিয়ে ইরানের রাজনৈতিক কাঠামো পরিবর্তনের লক্ষ্য সমর্থনের হারও কমছে। প্রথম দিকে 63% এ অবস্থান সমর্থন করলেও 2 সপ্তাহ পর তা 54% নেমে আসে এবং বর্তমানে 45.5% দাঁড়িয়েছে। উত্তর সীমান্তে হিজবুল্লাহকে নিরস্ত্র করা সম্ভব কিনা এই প্রশ্নে জনমত বিভক্ত রয়েছে। এ বিষয়ে সরকারের প্রতি আস্থা খুবই কম। মাত্র 30% মানুষ সরকারের সক্ষমতার উপর বিশ্বাস প্রকাশ করেছে। একই সঙ্গে রাজনৈতিক বিভাজনও তীব্র। আরও তাৎপর্যপূর্ণ হল, ইহুদি জনগোষ্ঠীর 63% মনে করে সেনাপ্রধানের সেই মন্তব্য বাস্তবতার কাছাকাছি, যেখানে তিনি বলেছেন যে সেনাবাহিনীর ভেতরে ক্লান্তি, চাপ ও কাঠামোগত দুর্বলতা বেড়েই চলেছে। এই ফলাফল সামগ্রিকভাবে যুদ্ধের দীর্ঘমেয়াদী ফলাফল নিয়ে জনমনে অনিশ্চয়তা বাড়ার ইঙ্গিত দিচ্ছে। হরমুজ প্রণালীতে নিরাপদ নৌ চলাচলের জন্য প্রোটোকল প্রণয়ন করবে ইরান ও ওমান। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদি জানিয়েছেন, যুদ্ধ পরবর্তী সময়ে হরমুজ প্রণালী দিয়ে নিরাপদ নৌ চলাচল নিশ্চিত করতে ইরান ও ওমান যৌথভাবে একটি নতুন প্রোটোকল প্রণয়নের কাজ প্রায় শেষ পর্যায়ে নিয়ে গেছে। রুশ সংবাদ মাধ্যম স্পুটনিককে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, অতীতে হরমুজ প্রণালী স্বাভাবিকভাবে আন্তর্জাতিক জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত থাকলেও সাম্প্রতিক সশস্ত্র হামলা এবং যুক্তরাষ্ট্র ইসরায়েলের আগ্রাসী পদক্ষেপের কারণে সেখানে নিরাপদ চলাচল মারাত্মকভাবে বিঘ্নিত হয়েছে। তার ভাষ্য অনুযায়ী বর্তমান পরিস্থিতিতে ইরান কার্যত যুদ্ধাবস্থায় রয়েছে, ফলে শান্তিকালীন নিয়ম পুরোপুরি কার্যকর থাকবে এমন প্রত্যাশা বাস্তবসম্মত নয়। তিনি বলেন, আগ্রাসী রাষ্ট্র ও তাদের সমর্থকদের বিরুদ্ধে সংঘাতের প্রেক্ষাপটে স্বাভাবিকভাবেই কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছে এবং এর সরাসরি প্রভাব পড়েছে প্রণালীর চলাচল ব্যবস্থায়। গরিবাবাদী সতর্ক করে বলেন, যুদ্ধ শেষ হলেও ভবিষ্যতে যদি আবার আগ্রাসন দেখা দেয় তবে
আগ্রাসী দেশ ও তাদের সমর্থকদের বাণিজ্যিক বা সামরিক জাহাজকে হরমুজ প্রণালী অতিক্রমের অনুমতি দেওয়া হবে না। তবে শান্তিকালে ইরান ও ওমান উপকূলীয় দুই রাষ্ট্র হিসেবে সমন্বিত ব্যবস্থার মাধ্যমে নিরাপদ নৌ চলাচল বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ থাকবে। তিনি জানান, স্বাভাবিক সময়ে প্রণালী ব্যবহারকারী সব জাহাজকে আগে থেকেই ইরান ও ওমানের কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় অনুমতি নিতে হবে, যাতে নিরাপত্তা, পরিবেশ সংরক্ষণ ও সামুদ্রিক সুরক্ষা নিশ্চিত করা যায়। তার মতে, প্রণয়নাধীন এই যৌথ প্রোটোকলের লক্ষ্য চলাচলে বাধা দেওয়া নয়, বরং নিরাপদ ট্রানজিট নিশ্চিত করা এবং জাহাজগুলোকে উন্নত সেবা প্রদান করা। ইরানের উপর যে কোনো হামলার জবাব দেশব্যাপী প্রতিরোধের মুখে পড়বে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কড়া সতর্কবার্তা দিয়ে ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ বলেছেন, ইরানের বিরুদ্ধে যে কোনো আগ্রাসন পুরো জাতির ঐক্যবদ্ধ ও শক্তিশালী প্রতিরোধের মুখে পড়বে। নিজের এক্স বার্তায় তিনি জানান, ইরান যুদ্ধ চায় না, তবে দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব হুমকির মুখে পড়লে প্রতিরোধে কোনো দ্বিধা থাকবে না। গালিবাফ বলেন, দেশের প্রতিরক্ষা প্রশ্নে সব ইরানি নাগরিক সৈনিক মতো প্রস্তুত এবং অল্প সময়ের মধ্যেই প্রায় ৭০ লাখ মানুষ অস্ত্র হাতে দেশের পক্ষে দাঁড়ানোর প্রস্তুতি ঘোষণা করেছে। তার ভাষায়, ইরানিদের দেশ রক্ষার অঙ্গীকার কেবল কথার মধ্যে সীমাবদ্ধ নয়, অতীতেও তারা জীবন দিয়েছে, প্রয়োজনে আবারও দেবে। তিনি আরও বলেন, ইরানের উপর হামলা মানে একটি গোটা জাতি ও একটি ঐক্যবদ্ধ পরিবারকে মোকাবেলা করা, যারা প্রস্তুত, সশস্ত্র এবং দৃঢ় প্রতিজ্ঞ। গালিবাফের এই বক্তব্য এমন সময় এলো যখন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযান চালানোর অভিযোগ উঠেছে। শত্রু কখনো ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন ঘাঁটিতে পৌঁছতে পারবে না। ইরানের খাতাম আল আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের মুখপাত্র সতর্ক করে বলেছেন, দেশটির কৌশলগত ক্ষেপণাস্ত্র, ড্রোন ও আকাশ প্রতিরক্ষা উৎপাদন কেন্দ্র এখনও যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নাগালের সম্পূর্ণ বাইরে রয়েছে এবং এসব সক্ষমতার বিরুদ্ধে যে কোনো আগ্রাসনের জবাব আরও কঠোরভাবে দেওয়া হবে। তিনি এক বিবৃতিতে জানান, ইরানের সামরিক উৎপাদনের বড় অংশ এমন সব স্থানে পরিচালিত হয় যেগুলোর অবস্থান শত্রুপক্ষ জানেই না, ফলে এসব কেন্দ্রের উপর হামলার দাবি বাস্তবে তেমন কোনো গুরুত্ব বহন করে না। তার ভাষ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের গোয়েন্দা সংস্থাগুলোর কাছে ইরানের সামরিক সক্ষমতা, সরঞ্জাম ও কৌশলগত মজুদের পূর্ণাঙ্গ তথ্য নেই, বরং তারা এখনও ইরানের বিস্তৃত প্রতিরক্ষা কাঠামোর একটি সীমিত অংশই বুঝতে পেরেছে। তিনি আরও বলেন, দূরপাল্লার আক্রমণাত্মক ড্রোন, উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, ইলেকট্রনিক যুদ্ধ সরঞ্জাম এবং বিশেষায়িত সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে হামলার যে প্রচেষ্টা চালানো হচ্ছে তা মূলত বিভ্রান্তিকর, কারণ যেসব স্থাপনায় আঘাত হানার দাবি করা হচ্ছে সেগুলো কৌশলগতভাবে খুবই সামান্য গুরুত্বের। মুখপাত্রের দাবি, ইরানের ক্ষেপণাস্ত্র, ড্রোন ও অন্যান্য প্রতিরক্ষা সরঞ্জামের প্রকৃত পরিমাণ বা সক্ষমতা গণনা করার চেষ্টা প্রতিপক্ষের জন্য অর্থহীন হবে। তিনি বলেন, যে পক্ষ যুদ্ধ শুরু করেছে তাদের শেষ পর্যন্ত এর মূল্য দিতেই হবে এবং ইরানের জবাব প্রতিটি ধাপে আরও শক্তিশালী, বিস্তৃত ও ধ্বংসাত্মক হবে। তার বক্তব্যে আরও উল্লেখ করা হয়, সর্বশক্তিমানের উপর ভরসা রেখে এই সংঘাত এমন পর্যায়ে নিয়ে যাওয়া হবে যেখানে প্রতিপক্ষ স্থায়ী অপমান ও পরাজয়ের মুখে পড়বে। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর আইআরজিসি ঘোষণা করেছে যে অপারেশন ট্রু প্রমিস 4-এর 91তম ধাপে তারা গভীর সমন্বিত ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে, যেখানে একই সঙ্গে ইয়েমেনি আর্মড ফোর্সেস দক্ষিণ ইসরায়েলের দিকেও ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করে। আইআরজিসির দাবি অনুযায়ী হামলার মূল লক্ষ্য ছিল তেল আবিব ও হাইফা শহরের গুরুত্বপূর্ণ সামরিক ও কৌশলগত স্থাপনা, যার ফলে প্রায় 50 লাখ মানুষ আশ্রয় কেন্দ্রে যেতে বাধ্য হয়। একই বিবৃতিতে বলা হয়, দক্ষিণাঞ্চলের দিমোনা এলাকাতেও ইয়েমেনি হামলা চালানো হয়েছে, যেখানে ধারাবাহিক বিস্ফোরণে জরুরি সেবা কার্যক্রমে বিভ্রান্তি তৈরি হয়। আইআরজিসি আরও দাবি করে, ভারী ওয়ারহেড বহনকারী একটি ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র একাধিক স্থানে বড় ধরনের ক্ষতি করেছে। নৌবাহিনীর অংশগ্রহণে উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সংযুক্ত সামরিক লক্ষ্যবস্তুতে ব্যালিস্টিক মিসাইল, কাদের ক্রুজ মিসাইল ও সশস্ত্র ড্রোন ব্যবহার করা হয়। তাদের দাবি অনুযায়ী উত্তর ভারত মহাসাগরে অবস্থানরত ইউএসএস আব্রাহাম লিঙ্কনকেও 4টি কাদের 380 ক্ষেপণাস্ত্র দিয়ে লক্ষ্য করা হয়েছে। মার্কিন যুদ্ধমন্ত্রী পিট হেগসেথ সেনাপ্রধান জেনারেল র্যান্ডি জর্জকে পদচ্যুত করেছেন। তার এই পদচ্যুতি মার্কিন নেতৃত্বের এক বিপজ্জনক সামরিকীকরণের ইঙ্গিত দিচ্ছে, কারণ ট্রাম্প প্রশাসন লাগামহীন ক্ষমতার জন্য সেনাবাহিনীকে চাপ দিচ্ছে। এই সিদ্ধান্তকে অনেকেই পেন্টাগনের উচ্চ পর্যায়ের ক্ষমতার পুনর্বিন্যাস হিসেবে দেখছেন, বিশেষ করে যখন জানা যায় যে জর্জের স্থলাভিষিক্ত হিসেবে এগিয়ে আনা হচ্ছে ক্রিস্টোফার লেনিভিকে, যিনি হেগসেথের ঘনিষ্ঠ সামরিক সহকারী হিসেবে পরিচিত।
পরিচিত। একই সঙ্গে বরখাস্ত করা হয়েছে ডেভিড হডনে এবং উইলিয়াম গ্রিনকে। সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের আমলে নিয়োগপ্রাপ্ত জর্জের মেয়াদ 2027 পর্যন্ত থাকার কথা থাকলেও বর্তমান প্রশাসনের এই পদক্ষেপকে অনেকে রাজনৈতিক প্রভাব বিস্তারের অংশ হিসেবে ব্যাখ্যা করছেন। সামরিক বাহিনীর উচ্চ পদে এই হঠাৎ রদবদল রাজনৈতিক বিশ্লেষকদের আতঙ্কিত করে তুলছে। নতুন যাদের নেতৃত্বে আনা হচ্ছে তাদের অনেকেই উগ্রপন্থী হিসেবে সেনাবাহিনীতে পরিচিত। তবে কি এবার ইরানে পারমাণবিক হামলার পথেই এগোচ্ছে ট্রাম্প সরকার? এমন গুঞ্জন ক্রমেই জোরালো হচ্ছে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।